ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ভার্সি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছ যে এখানে আজকে আমরা ফিক্স সেকেন্ড পেয়ার তাপগতিবিদ্যা লেকচার 2 নিয়ে ডিসকাস করব। লেকচার 1 এ হয়তোটা লম্বা ইন্ট্রো দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছিল যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রর বিভিন্ন ম্যাথ বা গ্রাফ থেকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এবং কিছু বেসিক এমসিকিউ, তার সাথে শূন্যতম সূত্র বা তাপমাত্রা কনভার্সন, তাপমাত্রা কিভাবে স্কেলের সাথে হার দিয়ে চিন্তা করতে হয়, এগুলো দেখানো হয়েছিল। আজকে এটার পরের পার্ট দেখবো। এখানে মেইনলি আমরা মোলার আপেক্ষিক তাপ বা সিম্পলি সিপিসিভি নিয়ে কাজ করব, আর অ্যাকচুয়াল ফোকাস থাকবে চারটা প্রক্রিয়াকে কম্পেয়ার করা: সমউষ্ণ, সমচাপ, সমায়তন, রুদ্ধ। এবং এই দুইটাই কিন্তু থ্রি স্টার, মানে কোনটাই কোনো অংশে কম না। ঠিক আছে, তাই শুরু করা যাক ফার্স্টেই মোলার আপেক্ষিক তাপ এই বিষয়টাকে নিয়ে। বাট তার আগে একটা ছোট প্রশ্ন আছে। কখনো কি চিন্তা করে দেখছো যে আগুন নিভানোর ক্ষেত্রে পানি কেন ইউজ করে? আবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ধরো গাড়ি হাইওয়েতে চলতে চলতে মাত্র গরম হয়ে গেছে গাড়ির ইঞ্জিন, ঠান্ডা করতে পানি ইউজ করে কেন? আর কি কিছু নাই আশেপাশে? অথবা আরেকটা জিনিস চিন্তা করে দেখো, নদীর আশেপাশে বা ধর সুইমিং পুল তার আশেপাশেও সহজে কিন্তু টেম্পারেচার বাড়েও না কমেও না, মানে মোটামুটি একটা জায়গাতেই স্থির থাকতে চায়। এই ব্যাপারগুলো কি বা কেন, কিভাবে কাজ করে, সেটা আমাদের একটু চিন্তা করার দরকার আছে। অ্যাকচুয়ালি সেটার ভিতরে আমাদের মোলার আপেক্ষিক তাপের কনসেপ্টটাও আছে। তো তার আগে, শুরু করার আগে বলে নিই একবার যে মোটামুটি কোন কোন সালে কি কি প্রশ্ন আসছিল। তো দেখতেই পারতেছো এগ্রিকালচার গুচ্ছ 21-22 এখান থেকে কিন্তু প্রবলেম আসছিল, আর ঢাকা ভার্সিটি সেই লাস্ট 15-16 কোশ্চেন দিয়ে রাখছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি, তারা হয়তোবা ডিরেক্টলি এখানে সিপি সিভি এগুলাকে দিয়ে কাজ করে না, কিন্তু তারা কিন্তু ঠিকই প্রশ্নের ভিতরে এমসিকিউ আকারে হলেও দিয়ে রাখে। যেমন আমার যতটুকু মনে আছে, ঢাকা ভার্সিটি 15-16 পরে একদম লাস্টে, মানে তোমার কোনটা বলতে পারি আমরা, যে তোমার তো হচ্ছে কোন ব্যাচের পড়বা, তোমার 23 ব্যাচ তাই না? এই যে ঢাকা ভার্সিটি 22-23, তো আমি এটা বলতে পারি যে ঢাকা ভার্সিটি পরীক্ষায় 22-23 এই সালও কিন্তু একটা এমসিকিউ আসছিল। এখন এটা কেন লেখা হয়নি, তার রিজনটা হচ্ছে সেম এমসিকিউ দুইবার আসছে, সেখানে লেখা হয়নি। বাট এটা আমাদের মাথায় রাখা উচিত যে সেম হইলেও কিন্তু রিপিট যেহেতু করছে এবং হুবাহু রিপিট করছে, তাই এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। এবার আসি, আমরা আস্তে আস্তে আগাই। এখানে সিপি এবং সিভির মধ্যে কি সম্পর্ক দেওয়া, আমি ধীরে ধীরে সামনে আগাই। একটু মনে করে দেখো, ক্লাস 19-এ আমরা হয়তোবা কিউ সমান সমান এম এস ডেল থিটা এরকম কিছু একটা দেখে আসছিলাম। আমরা চাইলে এই কিউটাকে ডি কিউ দিয়েও চাইলে লিখতে পারি। একটু মনে করার চেষ্টা করো কোনটা কি জিনিস। এখানে আমরা এম বলতে বুঝতাম ওই বস্তুটার ভর, এস বলতে বুঝতাম তার আপেক্ষিক তাপ, তাই না? আর ডেল থিটা বলতে কি বুঝতাম? এখানে বুঝতাম যে তাপমাত্রার পার্থক্য, ডেল্টা থিটা অথবা তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, আর ডিকিউটা কি? ডিকিউটা হচ্ছে তোমার তাপ শক্তির পরিবর্তন বা তাপের পার্থক্য বললেও কোনো সমস্যা নাই, আমি আপাতত তাকে তাপ শক্তির পরিবর্তন এভাবেই বললাম। এই চিন্তা করো যে এখানে কথা মানে কি, বা তুমি যখন অঙ্কগুলা করতে ছোটকালে তখন কি মিন করতো। যেমন ধরা যাক যদি আমরা পানির কথাই বলি, তাহলে পানির ক্ষেত্রে যদি আমরা এই যে আপেক্ষিক তাপ বা এসটাকেই একটু ফোকাস করি, পানির আপেক্ষিক তাপ বা এস এর মানটা তোমরা পড়ে আসছো 4200 জুল পার কেজি পার কেলভিন পড়ে আসছে কিন্তু আমরা। কিন্তু এটা কি বুঝায়, মানে আপেক্ষিক তাপ জিনিসটা আসলে কি, এটাকে বোঝার জন্য এটাকে যে আমরা সূত্র আকারে লিখি যে এস ইকুয়াল টু ডি কিউ থাকলো উপরে ডিভাইডেড বাই এম ডেল থিটা। এবার দেখো এটা কি মিন করে, সেটা হচ্ছে ধরো 1 কেজি পরিমাণ পানি এর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণে তাপ শক্তি দিতে হবে। আমি আবার বলি, 1 কেজি পরিমাণ কোনো পদার্থ, পানি হোক বা যাই হোক, তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণের শক্তি তোমাকে দিতে হবে, সেটাই হচ্ছে ওই পদার্থের জন্য আপেক্ষিক তাপ। আমি লিখছি পানির ক্ষেত্রে, তাই আগে আমি তোমাকে পানি দিয়ে বসি, বাট এটা কিন্তু যে কোনো কারো ক্ষেত্রে হতে পারে। যদি এটাকে আমরা আরেকটু চেঞ্জ করে এভাবে লিখতে চাই যে ধরো এই এস আর এই যে এম, মানে এম আর এস, এই দুইটাকে আমরা একত্রিত করে রাখবো একসাথে, তাহলে পক্ষান্তর করলে কি বলা যায়? এম এস সমান সমান ডি কিউ ডিভাইডেড বাই ডি থিটা। এবার ঠিক একটু আগের মতো একটু সংজ্ঞায় চিন্তা করো তো, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে বা পরিবর্তন করতে যেই পরিমাণে শক্তি দরকার। এবার কিন্তু ভর নিয়ে মাথা ঘামাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা সুন্দর জিনিস, এটাকে বলি আমরা হিট ক্যাপাসিটি অথবা
তাপ ধারণ ক্ষমতা। নরমালি কোনো বস্তুর জন্য আমরা হিট ক্যাপাসিটি অথবা তাপ ধারণ ক্ষমতা এমনটা বলে আসি। নামটা আমি এই পাশে লিখে রাখতেছি, তাপ ধারণ ক্ষমতা। যদি কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে 1 কেজি পানির জন্য তাপ ধারণ ক্ষমতা কত নির্ণয় করো, তুমি কি করবা? শুধু 4200-কে 1 দিয়ে গুণ করে দিবা। এবার যদি একটু নিজেরাই ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে অলরেডি আমি ক্লাস শুরু হওয়ার আগে যে কোশ্চেন গুলো করছিলাম সেই উত্তরগুলো তুমি হয়তোবা পেয়ে গেছো। যেমন বলছিলাম, গাড়ি যখন গরম হয়ে যায় বা ইঞ্জিন যখন গরম হয়ে যায়, কেন আমরা পানি ইউজ করি? তার কারণ মাত্র 1 কেজি পানির টেম্পারেচার একটু বাড়াইতে গেলে 4200 জুল পরিমাণের শক্তি দিতে হবে। তার মানে কোনো গরম বস্তুর উপরে যদি আমরা পানি ঢেলে দেই, সেই পানির টেম্পারেচার একটু বাড়তে হইলেও প্রচুর পরিমাণে হিট কিন্তু পানি একসেপ্ট করে বা তার মধ্যে রিসিভ করে ফেলে। তার মানে কি, আমার গরম বস্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাচ্ছে। এইটাই তো আমার দরকার ছিল, বস্তুকে ঠান্ডা করা। তাই পানি অল্প অ্যামাউন্টেও হইলেও বেশি পরিমাণে হিট কিন্তু অ্যাবজর্ব করে ফেলতে পারে। এটা কিন্তু আমার জন্য বেশ ভালো একটা ব্যাপার। কিন্তু সাধারণত অন্য কোনো পদার্থ এত বেশি হয় না। যেমন ধরো সীসা, মাত্র 126। বা ধরো বরফ। অনেকেই বলতে পারে যে ভাই পানি কেন, বরফ ইউজ করেন, বরফ বেটার না, বরফ তো আরো ঠান্ডা। না, বরফের এস এর মানটা বা আপেক্ষিকতার মানটা হচ্ছে 2100। তার মানে বরফ যত বেশি হিট অ্যাবজর্ব করবে তার চেয়ে অনেক বেশি পানি অ্যাবজর্ব করতে পারবে। তাই গরম বস্তু, উত্তপ্ত বস্তুকে ঠান্ডা করতে হইলে পানি বেটার অপশন। কার কম্পেয়ারে? বরফের কম্পেয়ারে। ইভেন বাষ্পর কম্পেয়ারেও কিন্তু বেটার। কেন? কারণ বাষ্পের আপেক্ষিক তাপ হচ্ছে মোটামুটি ধরো 2000-এর আশেপাশে, এক্স্যাক্টলি না বাট 2000-এর আশেপাশে, বা 2000 তুমি ধরতে পারো। তার মানে ওইটা কিন্তু না, অর্ধেকও না, আরো কমে গেছে। এই জন্য ইউজ করবো এটা। এবার আসি যে কেন বললাম কোনো ওয়াটার বডির আশেপাশে, মানে বিশাল পানি যেখানে আছে, নদী বা সমুদ্র বা ইভেন সুইমিং পুল, কেন তার আশেপাশে টেম্পারেচার সহজে চেঞ্জ হয় না? মানে গ্রীষ্মকালে একটু ঠান্ডা ফিল হয় আর শীতকালে আবার একটু হালকা গরম গরম ফিল হয়। কেন এমনটা হয়? তার রিজনটা হচ্ছে এইরকম, পানি কি করে, তাপ অনেক বেশি ধারণ করতে পারে আর তাপমাত্রার খুবই কম পরিবর্তন করতে পারে। তার মানে পানির তুমি যদি তাপমাত্রা বা পানির আশেপাশের তাপমাত্রা অনেক বেশি পরিবর্তন করতে চাও, অনেক বেশি পরিমাণ শক্তি ইনভেস্ট করতে হবে না? এই পরিমাণ শক্তি তো পাওয়ার কথা না। এই জন্য আমরা বলতে পারি যে ওয়াটার বডির আশেপাশে সহজে টেম্পারেচার চেঞ্জ করা যায় না, কারণ সেটার জন্য অনেক বেশি পরিমাণের শক্তির দরকার পড়ে। আমি কোত্থেকে দিব? তা তো পসিবল না। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা যে তাপশক্তির পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তনের কি কানেকশন, এটা কিন্তু বুঝতে পারছি। আমরা এর আগের ক্লাসে বলতেছিলাম তাপমাত্রার পার্থক্য দিলে তাপের প্রবাহ হবে, বাট তাপমাত্রা পার্থক্য করতে কতটুকু তাপ লাগবে এটা কিন্তু আমরা আগে ক্লাসে বলি। এটা আমরা আজকে ক্লাসে বললাম যে কিভাবে তুমি তাপমাত্রার পার্থক্যের সাথে তাপের পার্থক্য, মানে আদান হোক বা প্রদান হোক হোয়াটএভার, তার সম্পর্কটা কি, এটা ডিরেক্টলি তাপ ধারণ ক্ষমতার সাথে কানেক্টেড। যার তাপ ধারণ ক্ষমতা যতটা বেশি, তাকে তুমি একটু চেঞ্জ করতে হইলে তত বেশি তোমাকে তাপ শক্তি দিতে হবে অথবা তার থেকে বের করে আনতে হবে। কথা বুঝতে পারছি? তার মানে তাপ ধারণ ক্ষমতা বেশি হওয়া মানে ওর বেসিক্যালি অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বেশি, অথবা অ্যাবজর্ব করে রাখছে ও এখন দিবে, ওই ক্যাপাসিটিটাও বেশি। ঠিক আছে? তো এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো গ্যাসের ক্ষেত্রে। তো গ্যাস নিয়ে যখন কথা বলি তখন তো আমরা গ্যাসের ভর নিয়ে কথা বলতে পছন্দ করি না। তখন কি বলি? এত মোল, এটা মোল নিয়ে কথা বলতে পছন্দ করি। মানে এই সিম্পল জিনিসটাকে এখন আমরা যখন গ্যাসের ক্ষেত্রে লিখতে পারবো, তখন এম এস এর পরিবর্তে সি লিখবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সি দুই ভাবে বের করা যাবে। একটা তোমার হচ্ছে স্থির চাপকে মাথায় রেখে, তো আরেকটা হচ্ছে স্থির আয়তনকে মাথায় রেখে। অর্থাৎ এই যে আপেক্ষিক তাপের যে ব্যাপারটা, সেটাকে আমরা স্থির চাপে এবং স্থির আয়তনে আনবো এবং এটাকে আমি নাম দিব মোলার আপেক্ষিক তাপ। কথা কি বুঝতে পারছি? তার মানে আমাদের বেসিক ফর্মুলা দাঁড়াচ্ছে এখন এইভাবে যে এই যে তাপ শক্তির পরিবর্তন, সেটাকে আমরা এম এস ডেল থিটা বা সি ডিটি এইভাবে লিখবো। সেইটা ঠিক আছে, মানে আমরা এখানে এই যে ডেল থিটাকে ডিটি লিখবো, ঠিক আছে, এম এস কে সি লিখবো, এটাও ঠিক আছে, বাট এই সিটাকে স্থির তাপে, সরি স্থির চাপে না স্থির আয়তনে, এটা কিন্তু একটু ক্লিয়ার করে নিতে হবে। তাহলে এখানে যে কাজটা করব, এখানে আমরা স্থির
চাপের জন্য আগে লিখব। আর যদি আমরা এই ঘটনাটাকে স্থির আয়তনের জন্য করতে চাই তাহলে এন সিভি ডিটি এইভাবে লিখব। সামনে কেন এন লিখলাম? তার কারণ সিপি আর সিভি এটা আমরা 1 মোলের জন্য বলি, কিন্তু আমাদের প্রবলেমে তো গ্যাস 1 মোল না হয়ে যে কোনো মোলের হতে পারে, তাই এখানে আমরা এনটা রাখলাম সেফটির জন্য। যত মোল তত মোল বসাই দিব। একটা প্রশ্ন উঠতে পারে যে ভাই সবই ঠিক আছে, শুধু এটা বুঝলাম না, বাম পাশে একবার লিখলেন ডি কিউ, আরেকবার লিখলেন ডি ইউ, এইটার কাহিনী কি? সেটা কাহিনী হচ্ছে স্থির আয়তনে, এই কথার মানে কি? আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে যদি একটা সিস্টেমের ভিতরে আমরা তাপ শক্তি দিই, যেমন ধরো আমরা সিলিন্ডারের ভিতরে এইভাবে পিস্টন যুক্ত করে কিছু পরিমাণের গ্যাসকে নিচ্ছি। এখন যদি এই সিলিন্ডারের নিচ থেকে আমরা তাপ শক্তি দেওয়া শুরু করি, মানে সিম্পলি হিট দেওয়া শুরু করলাম, তখন কি হয়? এই হিট দিলে প্রথমত সিলিন্ডারের ভিতরে যে আমাদের গ্যাসের মলিকিউল গুলো আছে তার অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তির আগে পরিবর্তন ঘটে। নরমালি ওইটা রিসিভ করে, অর্থাৎ এই পরিবর্তনটা হয় পজিটিভ অথবা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। যতক্ষণ পর্যন্ত অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পিস্টনটা উপরেও উঠতেছে না, নিচেও নামতেছে না, অর্থাৎ গ্যাসের যে আয়তন এটা কিন্তু কনস্ট্যান্ট আছে। অর্থাৎ আমি টোটাল যে ওকে হিট এনার্জি সাপ্লাই করব ডি কিউ, তার মধ্যে একটা পার্ট, একটা ছোট অংশ স্থির আয়তনে থাকা অবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হবে। তাই স্থির আয়তন যখন লিখবো সিভি, তখন পাশে আমরা ডিকিউ লিখবো না, কারণ টোটাল এনার্জি না, টোটাল এনার্জির একটা অংশ এনসিভি ডিটি। ঠিক আছে? কিন্তু একবার যখন অভ্যন্তরীণ শক্তি নেওয়া হয়ে যাবে, পরিবর্তন করা হয়ে যাবে, তারপরে কি করবে? তারপরে পার্ট হবে এবার এই গ্যাসটা আস্তে আস্তে আয়তনে বৃদ্ধি পাওয়া শুরু করবে, অর্থাৎ এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে ও উপর দিকে উঠাইতে থাকবে। কিন্তু তখনই একটা ব্যাপার চিন্তা করো তো, আমরা আগের ক্লাসে বলছিলাম যে যখন এটা ধাক্কা দিয়ে উপর দিকে উঠাচ্ছে তখন কি গ্যাসের কি চেঞ্জ হচ্ছে? তখন গ্যাসের আয়তন চেঞ্জ হচ্ছে। আর কি কি কনস্ট্যান্ট থাকতেছে? এই সিলিন্ডারের যে পিস্টনটা তার ক্ষেত্রফল কিন্তু বদলাবে না, শুধুমাত্র একটু উপর দিকে উঠে আসবে, অর্থাৎ সমচাপ মেনটেন করে আয়তনটা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ টোটাল এনার্জির একটা অংশ স্থির আয়তনে ওর ভিতরে আগে জমা হবে, তাই সিভি। এরপরে সমচাপ মেনটেন করে এটা আয়তনকে বৃদ্ধি করাবে এবং কৃতকাজও করবে। তাহলে এই যে টোটাল তুমি দুইটা কাজ করলা, ডিইউ আর ডিডব্লিউ, সেটা মিলেই কিন্তু আমাদের ডিকিউ। তার মানে তুমি যদি স্থির চাপেই আনতেছো, তাই স্থির চাপে যখন চিন্তা করবা তখন তোমাকে টোটাল এনার্জি ডিকিউ দিয়ে ভাবতে হচ্ছে, কারণ চাপ আমি স্থির থাকতেইছে। বাট স্থির আয়তন একটা পর্যায় পর্যন্ত ছোট্ট একটা ফ্র্যাগমেন্টে ছিল, তারপরে কিন্তু আর স্থির আয়তন থাকতেছে না। যদি স্থির আয়তন থাকতোই তাহলে তুমি তো কোনো কাজ করতেই পারতা না। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা ডিকিউ বা টোটাল এনার্জি কথা আসলে বলবো সিপি স্থির চাপে, আর যখন ডিইউ বলবো অন্তঃস্থ তখন বলবো সিভি স্থির আয়তনে। ওকে, তাহলে আমরা ডিকিউ আর ডিইউ এই দুইজনের কিন্তু কিভাবে নামটা আসলো এটা বুঝতে পারলাম, তাত্ত্বিকভাবে চলে আসছে। আর কৃতকাজের যে ব্যাপারটা ছিল একটু মনে করে দেখো, আমরা গত ক্লাসে দেখছিলাম যে ডিডব্লিউ আসলে কি? স্থির চাপে আয়তনের পরিবর্তন, মানে পিডিভি। তাহলে পিভি সমান লেখা যায় আবার এন আর টি, তাই এখানে ভি এর পরিবর্তন বলতে এন আর ডিটি। তার মানে আমরা কৃতকাজকে চাইলে পিডিভি অথবা এনআরডিটি এভাবেও লিখতে পারি। এখন যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এখানে অ্যাপ্লাই করেই দিই, দেখো তো কি অবস্থা হচ্ছে। যতটুকু শক্তি দিব সমান সমান অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃতকাজ হতে হবে। তাহলে যা শক্তি আমি দিচ্ছি বাহ্যিকভাবে সেটাকে আমি চাইলে এনসিপিডিটি লিখতে পারি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে এনসিভিডিটি লিখতে পারি, আর ডি ডাব্লিউ কে এন আর ডিটি এমনটা কিন্তু চাইলে আমরা লিখতে পারি। উভয় পক্ষ থেকে মোল সংখ্যা এবং তাপমাত্রার যে পার্থক্য যদি আমরা ভাগ করে দিই এনডিটি, তা কি পড়ে থাকতেছে? সিপি সমান সমান সিভি প্লাস আর এমনটা পড়ে থাকতেছে। অর্থাৎ আমরা মোলার আপেক্ষিক তাপ দ্বয়ের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম যে সিপির মানটা অবশ্যই বড় হওয়ারই কথা,
কিন্তু কতটুকু বড় হবে সেটা আর পরিমাণে বড় হবে সিভির কম্পেয়ারে, সেটাই আমাদেরকে প্রথমে এখানে লিখে দেওয়া আছে যে সিপি সমান সমান সিভি প্লাস আর বা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন একটা স্পেশাল জিনিস, এটা হলো গামা, মানে একটা গ্যাসের আণবিক বৈশিষ্ট্য হচ্ছে গামা, স্থির চাপে আর স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, এটাকে গামা দিয়ে প্রকাশ করা হয়। তো যদি আমরা একটা কাজ করি, এই গামাটাকে বসানোর চেষ্টা করি, এই কথা মানে কি, এ তো তাত্ত্বিক ভাবে আসছে তাই না, যে সি প্লাস অনুপাতকে আমরা গামা বলি। তাহলে যদি আমরা এখান থেকে লিখতে চাই যে সিপি সমান সমান গামা ইন্টু সিভি, লিখতে পারবো, এবং এটাকে ধরে উপরে আমরা এই জায়গাতে বসাই দিব, তখন আমরা আরো সুন্দর সুন্দর দুইটা ফর্মুলা পাবো। তো তার আগে আমরা আরেকবার তাহলে একটু রিভিউ করে নেই যে এখানে আমরা সি বলতে কি বুঝতেছি। তাহলে এই লেখাকে বলতে পারি সি সমান সমান ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। এখন পি কেন লিখবো, কারণ স্থির চাপে, তার মানে আমরা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা কি বুঝতেছি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলবো আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর যদি আমরা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যখন বৃদ্ধি করব, তখন যেই পরিমাণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে তাকে বলবো আমরা সিভি অথবা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। কথা বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এখন আমরা একটা কাজ করি, এই সিপি মাইনাস সিভি সমান আর এবং গামা সমান সমান সিপি বাই সিভি, এই দুইটাকে মার্জ করে আরেকটা ফর্মুলায় যাওয়ার চেষ্টা করি, মানে যে এইভাবে এটা মার্জ করার আমরা চেষ্টা করি। তাহলে একটু আগে আমরা দেখলাম যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এর সঙ্গে একটা সমীকরণ, এবং আমরা আরেক জায়গায় দেখলাম সিপি এবং সিভি এদের অনুপাতকে বলা যায় গামা। তাহলে আমরা যে কাজটা করব, সিপি সমান সমান গামা ইন্টু সিভি, এইটাকে আমরা মাথায় রাখবো, এটাকে ধরে আমরা এই 1 নঙে বসায় দিব। যদি আমরা বসায় দিই তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাওয়া যাচ্ছে সিপির পরিবর্তে গামা ইন্টু সিভি মাইনাস সিভি সমান সমান আর, অথবা যদি সিভি আমরা কমন নিয়ে ফেলি তাহলে গামা মাইনাস 1 ইন্টু করার পরে ওই পাশে আর, অর্থাৎ ফাইনালি আমরা দাবি করতে পারি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটার মান হবে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই দেখো, তাহলে সিভি সমান সমান আর ডিভাইড বাই গামা মাইনাস 1, প্রুফ হয়ে গেল না একদম সিম্পল ভাবে। ঠিক একই ভাবে যদি আমরা চাই, এখন এখান থেকে বের করে ফেলতে পারবো সিপির সম্পর্কটা কি, কারণ দেখো 2 নঙে দেখতেছি আমরা সিপি মানে হচ্ছে গামা ইন্টু সিভি, তাহলে একবারই এখান থেকে বলে ফেলতে পারি অতএব সিপিটা হবে, তুমি সিভি মানটা যাই পাইছো তাহলে গামা গুণ করে দিবা, তাহলে গামা ইন্টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এনাও হয়ে গেল সিপি। এখন এখান থেকে আমাদের চিন্তা করার বিষয়টা কি, চিন্তা করার বিষয়টা হচ্ছে এই সিপি সিভির মানগুলো কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, এটা বের করতে হবে। বাট সেটা বুঝতে হলে আগে তোমাকে গামাটা বোঝা লাগবে তাই না। গামার মানটা কিন্তু চাইলে আমরা আরেকটা ওয়েতে বের করতে পারি। কিভাবে? তোমরা নিঃসন্দেহে প্রথম পত্রে আদর্শ গ্যাসে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু পড়ে আসছো, এটা আমাদের দেখার কথা। ওখানে মনে করে দেখো তো, আমরা যখন গ্যাসের গতিশক্তির কথা বলতাম তখন কি দিয়ে লিখতাম, ওটাকে বলতাম আমরা F/2 nRT, এটা পড়ে আসছি আমরা ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় 10-এ। আমি তোমাকে তাপগতিবিদ্যা যখন শুরু হয় তখনই বলছিলাম গ্যাসের ভিতরে যা আছে সেটাই কিন্তু ওই গ্যাসের গতিশক্তি, অর্থাৎ কোন গ্যাসের অন্তঃস্থ শক্তি মানেই হচ্ছে সূত্র আকারে F/2 nRT, সূত্র আকারে। তাহলে এখন যদি আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনকে বের করতে চাই তাহলে লিখতে পারি DU সমান সমান F/2 nRDT, এটা কিন্তু আমরা বলতে পারি তাই না। কোত্থেকে আসলো, আদর্শ গ্যাসের সমীকরণ এবং আমাদের এই চ্যাপ্টারে বেসিক ধারণা, সেখান থেকে F/2 nRDT এই পর্যন্ত কিন্তু আসা যায়। এবার তুমি একটু চিন্তা করো তো, আমরা মাত্র কিছুক্ষণ আগেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে কিভাবে লিখে আসছিলাম, আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে NCVDT এভাবে কিন্তু লিখে আসছিলাম। তাহলে আমরা চাইলে কি এখন এই কাজটাই করতে পারি না, DU এর পরিবর্তে ইন্ট্রোডিউস করলাম NCVDT, সরি,
তাই ডিউ এর পরিবর্তে আমরা নিয়ে আসলাম এখানে এনসিভিটি। ঠান্ডা লেগেছে। এনসিভিটি সমান সমান এই পাশ থেকে হচ্ছে আমাদের f/2 n r dt। এটা আমরা আপাতত লিখতে পারি। এখন একটু তুমি চিন্তা করো তো, যদি উভয় পক্ষ থেকে আমরা কাটাকাটি করি কি কি বাদ দেওয়া যেতে পারে? n dt n dt কাটতে পারি, এবং কাটার সাথে সাথে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে হাতের বাম পাশ থেকে শুধুমাত্র সিভি আর ডান পাশ থেকে f/2 r। তার মানে আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কেউ যদি বের করতে পারে, আমরা কিন্তু এটা গ্যাসের আণবিক গঠন থেকেই বের করতে পারবো। এই কথাটাই একটু আগে বলছিলাম যে সিপিসিভি আসলে গ্যাসের আণবিক গঠনকেই ইন্ডিকেট করে বলছিলাম। তো আমি সূত্রকে প্রুফ করে দিলাম কিভাবে এফ এর সাথে সিভি কে বের করা যায়। তো যদি আমরা সিভি কে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 এটা বলতে পারি, তাহলে কি আমি কি সিভির পরিবর্তে f/2 আর এখানে বসাইতে পারি না? অবশ্যই বসাইতে পারি। তাহলে কাজ করি, নিচ থেকে সিভির যে মানটা ছিল আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 এটাকে ধরে উপরে বসাই দিচ্ছি। তাহলে সিভির পরিবর্তে নিচ থেকে টেনে আনলাম আর ডিভাইড বাই গামা মাইনাস 1, আর এখানে আগে থেকেই বের করে আসছিলাম সমান সমান f/2 আর। এখন দেখো তো উভয় পক্ষে কি কি কাটাকাটি করে দেওয়া যায়, এই আর গুলোকে কিন্তু সুন্দর মতো কাটাকাটি করে ফেলতে পারি। যদি কাটাকাটি করে দেই তাহলে পড়ে থাকতেছে এইভাবে গামা মাইনাস 1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এফ। মানে আমি মানটাকে বের করার পরে আবার একটু উল্টাই দিছি, তো এই জন্য তোমার সেটা উল্টে গেছে, মানে লবের জায়গায় হর আর হচ্ছে হরের জায়গায় লব। তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল 2 বাই এফ। অথবা তুই যে পক্ষান্তর করতে চাও আরেকবার এখান থেকে, তাহলে গামা ইকুয়াল টু এই মাইনাস 1 ওই পাশে গেলে হয়ে যায় প্লাস 1। তাহলে কি পাবো? এফ প্লাস 2 ডিভাইডেড বাই এফ। আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা পাওয়ার দরকার ছিল, যে একটু আগে যখন নিচে বলতেছিলাম যে সিপি আর সিভির ভিতরে সার্বজনীন গ্যাস ধ্রুবকের সাথে মানে আর এর সাথে একটা বারবার গামা জড়ায় যাচ্ছে, এই গামাটার পরিচয় কি? আমি এটা বের করে নিলাম যে এই গামার পরিচয়টা আসলে ডিরেক্টলি ডিগ্রি অফ ফ্রিডম থেকেই আসে, মানে স্বাধীনতার যে মাত্রা সেখান থেকেই কিন্তু এটাকে আনা যেতে পারে। একটা কাজ করো, তুমি যদি চাও এই গামাটাকে ধরে কি সিপি আর সিভির ভিতরে বসাই দিতে পারো না? অথবা আমি আরেকটু তোমাকে ইজি করে দেই, সেটা হচ্ছে সিপি আর সিভি এদের অনুপাতটাই তো গামা। তাহলে আমি যদি চাই এইখানে এই আর ডিভাইড বাই গামা মাইনাস 1 এইভাবে চিন্তা না করে f/2 আর এভাবেও তো চিন্তা করতে পারি নাকি? তাই যদি হয় তাহলে আমরা চাইলে এই সিপির মানটাকেও এখান থেকে নতুন চেহারায় নিয়ে আসতে পারি। কিভাবে? এই জায়গা থেকে এই যে সিভি সমান সমান f/2 আর, এই জায়গা থেকে আমি দাবি করতে পারি সিপি সমান সমান সিভি প্লাস আর, তাই না? এখান থেকে এসে f/2 আর যোগ আরো একটা আর। তাহলে আমি চলে আসতেছে f প্লাস 2 ডিভাইডেড বাই এফ ইনটু আর। দেখো তো লেখা ঠিক আছে কিনা? তাহলে f/2 আর তার সাথে আমরা আরেকটা আর কে যুক্ত করবো, তাহলে আর কমলে 1 প্লাস f/2 আর 1 প্লাস f/2 মানে তো যে f প্লাস 2 বাই এফ। তাই দেখো তো দিন শেষে এখানে সিপি আর সিভি পুরা জিনিসটা কিভাবে তাকে আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমার ইচ্ছা যে তুমি এই অঙ্ক কোনটাকে মানে কিভাবে ধরে সাজা আগাবা, সেটা যদি কেউ এটা বুঝে না থাকো যে আমি একবারে কিভাবে যোগ করছি, আমি আরেকবার ভেঙে দিচ্ছি যে কোত্থেকে আসছে। সেটা হচ্ছে সিভির ভ্যালু আমাদের ছিল f/2 আর, আর তার সাথে এখানে ছিল একটা আর। তো যদি আমরা এই আরটা কমন নিয়ে নেই তাহলে তোমার হচ্ছে f/2 প্লাস 1 ইনটু তোমার হচ্ছে আর। এই যে এইভাবে আমরা এটাকে নিয়ে আসছিলাম। পরেটাকে আমি আবার 2 প্লাস f/2 এফ এ লিখছিলাম, যে এবার এটা f প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইনটু আর। এই যে এফ এটা আসছিল, বুঝতে পারছো? সো কনফিউজও কিছু নাই, সূত্র কিন্তু এখানে অনেকগুলা। এখন তোমার পরীক্ষায় কোনটা লাগবে অথবা তুমি কোনটায় বেশি এক্সপার্ট, এইটা তোমার উপর নির্ভর করতেছে। তোমার যেটা মন চায় তুমি একটাকে ইউজ করে করতেই পারো। এখানে মোটামুটি যতগুলা শর্ত আছে আমি সবগুলো তোমাকে দেখাই দিছি। খালি একটা কাজ করা বাদ রাখছি, সেটা হচ্ছে আমরা কারো মান বসাইনি, শুধু সূত্র 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 এগুলা প্রুফ করে গেছি কার সাথে কার সম্পর্ক। একটা কাজ করি, আমরা এখান থেকে বের করে রাখি যে গামার মানটা কোন ধরনের গ্যাসের ক্ষেত্রে কত আসে। শুধু একটা কাজই আমরা এখনো করি নাই, তো এটাকে আমরা এই পাশে আসি। তাহলে গামা ইকুয়াল টু
এফ প্লাস টু ডিভাইডেড বাই এফ। এইটাকে ইউজ করে এখন বের করে ফেলবো যে মনো অ্যাটমিক গ্যাস বা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মানটা কত, আবার দ্বি পারমাণবিক গ্যাস হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এদের ক্ষেত্রে কত, এবং তার সাথে ত্রিপারমাণবিক গ্যাস অথবা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মানটা কত। মনে করে দেখো, আমরা এর আগের লেকচারে বলছিলাম এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই এফ এর মান তোমার হচ্ছে 3, তাহলে উপরে 3 আর 2 যোগ করলে হয় 5 ডিভাইড বাই 3, তাহলে 5/3 1.67 বলা যায়। হাইড্রোজেন বা দ্বিপারমাণবিক বলছিলাম এফ এর মান তোমার হচ্ছে 5, তাহলে উপরে 5 আর 2 এ 7 আর নিচে হচ্ছে 5, 5 14 70, তাহলে 1.4। আর ফাইনালি 3 বা বহু, এইটার একটু মারামারি আছে, কারণ 3 বা বহুর ক্ষেত্রে আসলে সব তো এক হবে না, একটু তো বদলাবেই। তো এটাকে মোটামুটি তুমি যদি চাও এফ এর মানটাকে 6 দিয়ে লিখলে 8/6, মানে মোটামুটি 1.3 দাবি করতে পারো। বাট এখানে ঘাপলা আছে। ঘাপলা কেন? তার কারণ ভাই 3 বহু সব কি এক নাকি? আবার তা তো অবশ্যই না। বাট তোমাদের বইতে যেহেতু ধরে নিছে 3 বা বহু একই টাইপের, তাই মনে রাখবো যে গামার মান বিভিন্ন গ্যাসের সাপেক্ষে এগুলো একটু মনে রাখতে হবে। কিন্তু অবশ্যই কার্বন ডাই অক্সাইড ব্যতিক্রম, তার কারণ আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ও যদিও ত্রিপারমাণবিক, কিন্তু এই বান্দার গঠনটা তো হয়ে গেছে সরলরৈখিক, তার মানে এর এফ এর মানটা অবশ্যই তোমার 6 হবে না, 5 হবে, এবং এই জন্য এর গামার মানটাও 1.3 হবে না, এটা তোমার হচ্ছে 1.4 হবে। তার কারণ আমি আগেই বলছি ওর গঠনটাই তো ব্যতিক্রম, এবং এটা একমাত্র কার্বন ডাই অক্সাইড না, আরো অনেকে আছে। যে কোনো সরলরৈখিক গঠন হইলেই এই প্রবলেমটা হবে। সো ওভারঅল এই বোর্ডে আমরা দেখতে পারতেছি যে কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড, এবং ডিইউ, ডিডব্লিউ, ডিকিউ সবাই আলটিমেটলি কানেক্টেড, সব এক পেজের মধ্যে আমি লিখে রাখছি। এখন তুমি একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে এটা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা এখন এই যে ঢাকা ইউনিভার্সিটির এই প্রবলেমটা সলভ করতে পারি 22 এবং এটা আবারও আসছিল, একদম হুবাহু সেম এভাবেই আসছে, পরপর 2বার, অনেক গ্যাপ দিছে, এটা মনে হয় আরেকবার 14, 15 বা 16, 17 আসছিল, তারপরে যে আবার লাস্ট বার তোমাদের আসছে। তো বলতেছে যে সিপি বাই সিভি যদি এক্স হয়, মানে আসলে আমরা কি জানি সিপি বাই সিভি কথা হচ্ছে গামা, তারা গামাকে এক্স দিয়ে প্রকাশ করছে, তাহলে নিচের কোনটা সত্য একটু মনে করে দেখো তো। আমরা সিভি তার সূত্র কি পড়ছি এই যে আগের পেজেই, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, তাহলে আর ডিভাইডেড বাই গামার পরিবর্তে কি লিখবো এক্স মাইনাস 1, তাই দেখো তো এই জায়গাটা সিভি সমান সমান আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 বা সিম্পলি এক্স মাইনাস 1, জাস্ট আমরা লিখছি অন্য কোনো কিছু দিয়ে, আর কিছু না, বাকি সবকিছু ঠিক আছে। নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? ফার্স্ট অফ অল নিয়ন কয় পারমাণবিক? যে কোনো নিষ্ক্রিয় গ্যাস এক পারমাণবিক। হাইড্রোজেন তো অবশ্যই না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে এক পারমাণবিক হইলে 1.67, বা একটু আগে দেখাইছিলাম কিভাবে আসছে 5/3, অবশ্যই 1.76 হবে না। নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা কত? নাইট্রোজেন তোমার দ্বিপারমাণবিক গ্যাস, আমার এটা বেসিক্যালি হচ্ছে 5/3 না, 7/5 সমান সমান 1.4, তাহলে এখানে অ্যান্সারটা হবে 1.4। কোথায় এই বান্দা 1.4? আচ্ছা, যাদের এটা মনে রাখতে কষ্ট হয় আমি ওয়ে শিখাই দেই, সেটা হলো আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোকে একটা পটে লিখবো, মানে এইভাবে 1, 3, 5, 7, 9 এভাবে। এবার তুমি খেয়াল করো, যদি আমরা প্রতিবার বড়কে ছোট দিয়ে ভাগ করি 5/3, এইটাই কিন্তু 1.67, 7/5 এইটাই কিন্তু 1.4, আর 9/7 এইটাই কিন্তু অ্যাকচুয়ালি 1.3। তুমি ভাবতে পারো ভাই 9/7 কেন, ওইটা না 8/6 ছিল? আমি আগেই বলছিলাম 3 বা বহু পারমাণবিকের মধ্যে ঝামেলা আছে, কারণ 3 আর বহু তো এক জিনিস না, কিন্তু হ্যাঁ এটা অনুপাতটা খুব কাছাকাছি। সো অ্যাকচুয়ালি বহু হয়ে গেলে 9/7 হয়, আর যখন 3 পারমাণবিক হয় তখন 8/6 হয়, বাট দুইটারই অনুপাত মোটামুটি 1.3 এর মতো হয়। ঠিক আছে, সো বড়কে ছোট ভাগ দিব, পেয়ে যাবা উত্তরগুলা কি। গামা যদি 1.67 হয় তাহলে গ্যাসের অণুটা কত পারমাণবিক হবে? একটু আগে তো বললাম 1.67 হচ্ছে এক পারমাণবিক, মানে সকল নিষ্ক্রিয় গ্যাস এক পারমাণবিক। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি যদি এক্স হয়, এক মোলের জন্য নিচে কোন সম্পর্ক সঠিক? দেখো আমি এইটার কথাই বলতেছিলাম যে একই প্রশ্ন 2বার আসছে, তাই আমরা শুরুতে 2বার লিখিনি, হুবাহু সেম, মিলাই দেখো একবার, এই দেখো 22, 23 হুবাহু সেম, মানে কিচ্ছু চেঞ্জই করে নাই। সিভি সমান সমান আর বাই এক্স মাইনাস 1, এটা অ্যান্সারটা বিতে আছে।
দেখো এতটাই আইলছা বি তেই আছে, সিভি সমান r/x-1। সো একই অঙ্ক তো পরীক্ষায় বারবার আসে, তুমি কেন প্র্যাকটিস করবা না? প্র্যাকটিস করে তুমি এমনিতেই পারবা। পিভি গামা সমান সমান ধ্রুবক, এই সমীকরণটা দ্বিপারমাণবিক যদি গ্যাসের ক্ষেত্রে আমি ইউজ করতে চাই, তাহলে গামা মান কত হবে? যেখানে মন চাই তুমি ইউজ করো, দ্বিপারমাণবিক মানে 1.4। সিপি/সিভি যদি হয় গামা, তাহলে রুদ্ধতাপীয় এবং সমতাপীয় মানে সমুষ্ণ বলা ছিল, লেখচিত্রের ছেদবিন্দুতে ঢালদ্বয়ের অনুপাতটা কত হবে? এই জায়গাতে কিন্তু একটু কনফিউশন। তার কারণ তোমাকে বলতেছে কার নামটা আগে, সবসময় দেখবা যার নামটা আগে তাকে রাখবা লবে, যার নামটা পরে তুমি তাকে রাখবা হরে। অবশ্যই তোমাদের মনে থাকার কথা, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ যেভাবে কাজ করে, ওই যে আয়তাকার অধিবৃত্ত এইভাবে কাজ করার কথা, আমি একটু পরে ডিটেইলসে পড়তেছি। সমুষ্ণ প্রক্রিয়া। এখন যদি এখানে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যদি কি হবে, এটা আরো এরকম খাড়া হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে কে বেশি খাড়া? রুদ্ধ বেশি খাড়া। তাহলে রুদ্ধ মানটা এর মানের কত গুণ হইতে হয়? এর মানের গামা গুণ হইতে হয়। তাহলে অ্যান্সারটা ডিরেক্টলি হবে গামা গুণ খাড়া। কি যে উল্টা বলতো, সমুষ্ণ এবং রুদ্ধ যার নাম আগে তাকে রাখবো লবে, তখন কিন্তু কাহিনী উল্টায় যাবে, তখন অ্যান্সারটা হবে গামা না 1/গামা। বুঝছো? তো খেয়াল রাখতে হবে কার নাম আগে কার নাম পরে। এখন যাব আমরা যে চারটা প্রক্রিয়া নিয়ে অলরেডি দুইটা গ্রাফ দেখে আসলাম, এই যে এমসিকিউ লাস্ট দেখলাম, এদেরকে এখন আমরা ডিটেইলডে দেখব। তো ঢাকা ইউনিভার্সিটির 18-19, তার আগে 13-14 বেশ ভালো গ্যাপ আছে। আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18, 21-22 বেশ ভালো পরিমাণে গ্যাপ আছে। বাট যাই হোক, গ্যাপ নিয়ে আমার দেখার বিষয় না, আমাদের মেইন কথা কন্টেন্ট যেহেতু আছে আমার সব দেখে যাব, পরীক্ষায় যা আসবে আসবে। আচ্ছা, তো শুরুতে একটা সিম্পল আগে ম্যাথ করি। এখানে বলতেছে যে স্থির চাপে 8 গ্রাম হাইড্রোজেন 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ, অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং বহিঃস্থ কাজের পরিমাণ নির্ণয় করো। মানে বেসিক্যালি তারা ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ সবই বের করতে বসে। তো আগে দেখি এখানে আমাদের মোল সংখ্যার কি অবস্থা। 8 গ্রাম হাইড্রোজেন, 1 মোল 2 গ্রাম করে, তাহলে আমাদের কাছে আছে 4 মোল। এখানে তাপমাত্রার যে পার্থক্য ডিটি বা ডেল্টা টি তুমি যাই বলো বা ডেল থিটা, 5 ডিগ্রি সেলসিয়াস এবং 5 কেলভিন, একই কথা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার যাব আমরা কিভাবে, ফার্স্টে চেষ্টা করি বহিঃস্থ কাজটা বের করা যাবে কিনা। এটা কিন্তু আমরা পারবো কিভাবে, তার আমরা জানি স্থির চাপে ডিডব্লিউ মানে পিডিভি অথবা এনআরডিটি, এটা কিন্তু পড়ছি আমরা। এন এর মান কত? 4। একটা কাজ করো, আমি তোমাকে আগে ক্লাসে বলছিলাম আর যেহেতু ধ্রুবক লেখার দরকারই নেই, আর আর এর মতোই থাকুক। আর গুণ করব কি দিয়ে? তাপমাত্রার পার্থক্য 5 দিয়ে। তার মানে এখানে মানটা কি পেয়ে গেলাম? 20 আর একটু ফাঁকা রেখে জুল। তার মানে আমরা বহিঃস্থ কাজের পরিমাণ পেয়ে গেলাম ধনাত্মক 20 আর জুল, কারণ তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পাওয়ারই কথা, কাজ আমার পজিটিভই হওয়ার কথা। ডিডব্লিউ বের হয়ে গেল। এবার দরকার আমাদের ডিইউ আর ডিকিউ। কিভাবে বের করব? তো ধরো যদি আমরা ডিইউটাকে বের করতে যাই, একটু আগে সূত্র পড়ে আসছি, এন সিভি ডিটি। এন কত? মোল সংখ্যা মানে 4। এখন ভাবতে পারো যে ভাই আমাকে তো সিপিসি এর মান দেয় নাই, দেয় নাই তো কি হইছে, বের করা যাবে না? একটু আগে পেজে দেখো, ঘুরে আসি আমরা এখান থেকে, এই যে কই গেল, এই তো পাইছি। এখানে দেখো আমরা কিন্তু এনসিভিডিটি f/2 হাবিজি করে প্রুফ করে ফেলছিলাম যে সিভি মানে হচ্ছে f/2 আর। সো তুমি না জানলে কোনো সমস্যা নাই, তুমি তো বসাই দিতে পারবা। তো সিভির পরিবর্তে আমরা বসাই দিব f/2 আর এই জায়গাতে, ঠিক আছে? তো সিভি পরিবর্তে f/2 আর, আর বাকিটা ডিটি মানে যে 5 ছিল বসাই দিলাম। এখন তুমি বলো 4 আর 5 গুণ করলে কত হয়? 20। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে আমার থাকলো 10 এফ আর। আচ্ছা, 10 আর এফ কি মাল্টিপ্লাই করা যাবে না? হাইড্রোজেন গ্যাস কয় পারমাণবিক? দ্বিপারমাণবিক। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মানটা কত ছিল? 3, 5, 6, 5 ছিল। তো যদি এখন আমরা 5 দিয়ে 10 কে গুণ করে দেই, তার মানটা কত হয়ে গেল? 50। তার মানে পেয়ে গেলাম যে আমাদের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, এটা হবে ধনাত্মক 50 আর এত জুল। একদম ক্লিয়ারলি হয়ে গেল, তাই না? এখানে আমাদের কিন্তু কোনো কনফিউশনে কিছু নাই। তুমি তাপ শক্তি দিচ্ছ,
তুমি এখানে বের করে ফেললা কৃতকাজের মানটা কত, এবং তুমি এখানে এটাও বের করে ফেললা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। অ্যাকচুয়ালি তুমি এখন চাইলে ডিকিউটা সলভ করার দরকারই নাই, মানে অঙ্ক দিয়ে একবারই বলতে পারো, কারণ যা শক্তি দিব সেটাই তো 2 ভাগে বিভক্ত হবে, ডিইউ প্লাস ডিডাব্লিউ। উহা 50, ইহা 20, যোগ করলে কত হয় রে বাপ? 70। তাহলে কত হইলো? 70 আর। ফাইনালি বলতে পারি একবারে ডিকিউ এর মানটা হচ্ছে আমাদের 70, আর একটু ফাঁকা রেখে যে, কারণ জুল তো একক না, একটু ফাঁকা রেখে রাখলে সাইজনই ভালো। মানগুলো কেন গুণ করতেছি না? কারণ আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, আমি গুণ করলেও সমস্যা নাই, না গুণ করলেও কোনো বিপদ নাই, ঠিক আছে। সো এইভাবে রেখে দেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ, মানে আমরা হুদাই জিনিসগুলোকে ক্যাচাল করবো না, ঝামেলা পাকাবো না। ওকে, তুমি সেটা কিন্তু উল্টা পাশেও আসতে পারতা, মানে ডিকিউ কে আগে বের করে তারপর ডিইউটাকে বের করে মাইনাস করে কিন্তু তুমি চাইলেও ডিডাব্লিউটা বের করতে পারতা, এতে কিন্তু কোনো সমস্যা নাই। ফাইন, তার সামনে আগাই। এখন দেখো আমরা প্রক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা বলবো। প্রথমেই আসি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমচাপ, সমচাপ কথার মানে কি? আমাদের চাপের মানটা কনস্ট্যান্ট, পি এর মানটা বাড়বেও না, পি এর মানটা কমবেও না, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন হওয়া যাবে না, ডিপি সমান সমান 0। তাহলে আমরা যদি এখন ওয়াই অক্ষে চাপটাকে নেই আর এক্স অক্ষে যেমন আয়তনটাকে নেই, খেয়াল করো এখানে যে গ্রাফটা আমাদেরকে দেওয়া আছে সেই গ্রাফটা হচ্ছে এইরকম। এই যে এ বিন্দু থেকে সোজা আমাদের একটা রেখা বি বিন্দু পর্যন্ত কন্টিনিউ করলো, এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃত গ্রাফ, এ থেকে বি পর্যন্ত। তুমি বলতে পারো ভাই তাহলে বাকি যে ডট ডট দেওয়া, এই ডট ডট, এই ডট ডট, এগুলা কি? এগুলা হচ্ছে রেফারেন্স, মানে তোমাকে একটু বুঝতে সাহায্য করতেছে, বুঝতে পারছো? ওটা আমাদের অ্যাকচুয়াল গ্রাফ না। তো আমাদের অ্যাকচুয়াল গ্রাফ হচ্ছে এইভাবে, এ থেকে শুরু করে বি পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়াল গ্রাফ। যে কোনো গ্রাফ দেখলে তোমার প্রথম প্রশ্ন হবে ভাই শুরু কই শেষ কই, মানে আদি বিন্দু কোনটা আর শেষ বিন্দু কোনটা। কেন? আমরা আগের ক্লাসে দেখছিলাম যে সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে কৃতকাজটা পজিটিভ নাকি নেগেটিভ, মানে আয়তন বাড়লে কৃতকাজ পজিটিভ, আয়তন কমলে কৃতকাজ নেগেটিভ। সেইটা করার আগে আমরা একটা কাজ করি, সেটা হইলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ বা পিডিভি। চেক দাও তো এই তিনটা পদের মধ্যে কোথাও কি চাপের পরিবর্তন শূন্য আছে, মানে ডিপি বলে কিছু আছে? নাই। তার মানে আমি যদি সমচাপ প্রক্রিয়ার কথা বলি, সমচাপ প্রক্রিয়ায় এই তিনটা পদের মধ্যে একটাও 0 হবে না, সবই এক্সিস্ট করবে, কিচ্ছু চেঞ্জ করতে পারবা না। আর এই কৃতকাজ তুমি কোত্থেকে পাবা? এই কৃতকাজ তুমি পাবা ডিডাব্লিউ মানে পিডিভি, আর পিডিভি কথা মানে কি? চাপের মানের সাথে আয়তনের পরিবর্তন। যেমন ধরো যদি এখানে আমরা এই চাপের মানটা পি লিখে রাখছে না, পি এর জায়গায় যে অন্য কোনো কিছু হইতো, যেমন ধরো 10⁵ দেওয়া থাকতো, তাহলে আমরা এই আদি আয়তন থেকে শেষ আয়তনে যাব। যে ধরো তোমার এখানে মানটা হচ্ছে 3 আর ধরো তোমার এখানে মানটা হচ্ছে 5। তো যদি আমরা এ থেকে বি এর দিকে যাই আমাদের কৃতকাজের কত হইতো? তাহলে আমাদের এখানে কৃতকাজের মানটা হইতো চাপ 10⁵, চলে গেছো 5-এ, ছিল তুমি 3-এ, তাহলে আমাদের এখানে কৃতকাজের মানটা হইতো 2 × 10⁵ এত জুল। ডিরেক্টলি পিডিভি করে আমরা বের করে ফেলতে পারতাম। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এখন ঠিক একইভাবে আমরা আগাবো সম আয়তন প্রক্রিয়ার দিকে। আমাদের টোটাল প্রসেস 4টা: সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধ। ঠিক এটার মতো আমরা বলতে পারি না সম আয়তন প্রক্রিয়া মানে আয়তন চেঞ্জ হবে না, আয়তন থাকবে কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, কথার মানে হচ্ছে ডিভি = 0। তাহলে একটু মাথা ঘামাও তো, ফার্দার চিন্তা করার আগে যদি আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে অ্যাপ্লাই করতে যাই, কোথাও কি ডিভি আছে? আছে, কৃতকাজের ভিতরেই কিন্তু পিডিভি লুকায় আছে। তাহলে যদি আমরা এখান থেকে ডিডাব্লিউ সমান সমান পিডিভি মানটা বসাইতে যাই, ডিভি যেহেতু 0, তাই কি শূন্য হয়ে গেল? কৃতকাজ শূন্য হয়ে গেল। তার মানে সম আয়তন প্রক্রিয়ায় কখনোই কোনো কৃতকাজ পাওয়া সম্ভব
না। এই যে সুন্দর করে লিখে দেওয়া আছে কৃতকাজ তুমি পাবে না। এটা কি মিন করে? এটা মিন করতেছে সময়তন প্রক্রিয়ায় যখনই আমি কোনো তাপ শক্তির আদান প্রদান করব, এটা সম্পূর্ণরূপে অন্তঃস্থ শক্তিতে রূপান্তরিত হবে। মানে তাপ শক্তি দিলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর তাপ শক্তি বের করে আনলে অভ্যন্তরীণ শক্তি কমবে। এখানে কোনো কৃতকাজ হবে না। বুঝতে পারছি? যদি আমরা একটু গ্রাফটা খেয়াল করি, এই গ্রাফটা হচ্ছে এই যে এই জায়গাটুকু, যে লাল দাগ দিলাম এই জায়গাটুকু, মানে তোমার এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। এখন তুমি এ থেকে বি তে যাও আর বি থেকে এ তে যাও, তুমি যেটাই করো খেয়াল করে দেখো, যদি আমরা এই গ্রাফটার জন্য ক্ষেত্রফল বের করতে চাই, তো দেখো তো ভাই, আয়তনের সাথে ক্ষেত্রফল বের করবা না? একটা রেখার কি কোনো ক্ষেত্রফল হয়? হয় না তো। তাহলে এই চিত্র হতে আমরা কিন্তু কোনো ক্ষেত্রফল বের করতে পারতেছি না, এবং এইটা কিন্তু ইস্যু হয়ে দাঁড়াইছে। তার মানে আমি যদি সমআয়তন প্রক্রিয়া গ্রাফ দেখি, সেই গ্রাফের কোনো ক্ষেত্রফল থাকে না, এবং এই জন্য তার কোনো কৃতকাজও হয় না। কিন্তু যদি আমরা সমচাপ প্রক্রিয়ার কথা বলতাম, তাহলে দেখো একটা কিন্তু এরকম বাক্স টাইপের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। কার উপরে? আয়তনের অক্ষের উপরে। এই যে আয়তনের অক্ষ, তার উপরে এরকম একটা বাক্স, সিম্পলি আয়তক্ষেত্র। তার মানে তোমার দৈর্ঘ্য হচ্ছে পি, আর প্রস্থ হচ্ছে আয়তনের পরিবর্তন। তাই দৈর্ঘ্য আর প্রস্থের পরিবর্তন গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কৃতকাজ। একদম সিম্পল জিনিস, কিন্তু প্র্যাকটিস করতে হয় ভাই, তাই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের সমচাপ এবং সমআয়তনের গ্রাফ বোঝা হয়ে গেছে। এবার আমরা এই কাজটাই করব সমষ্ণ প্রক্রিয়ায় এবং রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। অনেকেই কনফিউজ হয়ে যায় যে ভাই সমষ্ণ আবার কেমন কথা? সমান সমান উষ্ণতা সমান সমান তাপমাত্রা, ওইখান থেকে নাম আসছে সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ যখন তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট হয়ে যাবে, বা এইভাবে বলতে পারো তাপমাত্রার পরিবর্তন শূন্য, কোনো চেঞ্জ হবে না। তাহলে গ্রাফ শুরু করার আগে প্রথম যে কাজটা আমরা করব, সেটা হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এখানে কোনো কিছুকে বসায়া জিরো করা যায় কিনা। ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। একবার চিন্তা করে দেখো, আমরা সমষ্ণ প্রক্রিয়াকে ব্যাখ্যা কিভাবে করি? যেই প্রক্রিয়াটা ধীরে ধীরে সংঘটিত হয়, প্রথম কথাই হইলো সমষ্ণ প্রক্রিয়া তাড়াতাড়ি করা যাবে না, এটাকে ধীরে ধীরে হইতে হবে। অর্থাৎ প্রতিটা পয়েন্টে আমি তাপ শক্তি দিব, ওইটা ইনস্ট্যান্ট কৃতকাজে রূপান্তর হয়ে যাবে, ওর ভিতরে কিছু জমা হবে না। আমরা জানি ডিইউ সমান সমান এন সিভি ডিটি পড়ছি কিন্তু আমরা। তাই যখন তোমার ডিটির মানটা শূন্য হচ্ছে, তখন কি ডিইউ এর মানটাও জিরো হয়ে যাচ্ছে না? যেহেতু এটা ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, তার মানে এখানে তোমার কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না। আমি যাই শক্তি দিচ্ছি সেটাই ওই মুহূর্তেই কনভার্ট হয়ে যাচ্ছে কৃতকাজে। এখানে তোমার কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাই। তাই সমষ্ণ প্রক্রিয়া এমন প্রক্রিয়া যেখানে গৃহীত বা বর্জিত তাপ পুরাটাই কৃতকাজে রূপান্তরিত হয়। তাহলে আমি কি করে টোটাল তাপ শক্তির মান বা টোটাল কৃতকাজের মানটা বের করতে পারবো? আমরা জানি কৃতকাজ মানে হচ্ছে পিডিভি, কিন্তু এইটা তো সমচাপ প্রক্রিয়া না যে চাপের মান তোমার কনস্ট্যান্ট থাকবে, তা তো আর হবে না। তাই পিডিভি কে আমার ইন্টিগ্রেট করতে হবে। আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান এনআরটি, বা পি সমান সমান এনআরটি বাই ভি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাই আমরা এখানে পি এর জায়গায় বসাই দিব এন আর টি ডিভাইডেড বাই ভি ডিভি। এই যে এখন তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু কি মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই একটা আদি আয়তন থাকবে এবং আমাদের একটা শেষ আয়তন থাকবে। তো যদি আমরা ইন্টিগ্রেশনটা করি, খেয়াল করে দেখো এন আর টি এগুলো কিন্তু কনস্ট্যান্ট, শুধু আয়তনটা পরিবর্তনশীল। তাহলে কি পাচ্ছি আমরা? এন আর টি, এটা কি লন হয়ে যাবে না 1/x dx? তারপর শেষ আয়তন হচ্ছে ভিএফ, আদি আয়তন ভিআই। আলটিমেটলি এখানে আমাদের যে কৃতকাজের সূত্র, এটা হয়ে গেল এনআরটি লন ভিএফ বাই ভিআই। এটাকে লিখে দিই এইভাবে, তোমাদের বই লেখা আছে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ এনআরটি লন নতুন আয়তন ভাগ আগের
আয়তন পরীক্ষার জন্য এই সূত্র আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট। আর প্রুফটা কেন দেখা রাখলাম, ঢাকা ভার্সিটি পরীক্ষায় কিন্তু এরকম ছোটখাটো প্রুফ গুলো আসতেই থাকে, সো এই জন্য আমরা এই প্রুফটাকেও ইম্পর্টেন্স দিয়ে দেখবো। সমষ্ণ প্রক্রিয়া কোন বিজ্ঞানের সূত্রকে মেনে চলার কথা? যেহেতু এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, টি এর কিছুই যায় আসে না, তাপমাত্রা কনস্ট্যান্ট। একটু মনে করে দেখো, আদর্শ গ্যাসে আমরা পড়ছিলাম চ্যাপ্টার 10 এ, তাপমাত্রা স্থির রেখে তুমি যদি চাপকে বাড়ানোর চেষ্টা করো, আয়তন কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ পি সমানুপাতিক 1/v অথবা ভি সমানুপাতিক 1/p। এই কথা কে বলছিলেন? এই কথা কিন্তু চার্লস সাহেব বলছিলেন, তাই না? তাই না, চার্লস কেন বলবে? এটা বলছেন বয়েল সাহেব। তার মানে স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটা কিন্তু বয়েলের সূত্র। তাহলে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্রকে মেনে চলে। আর চার্লসের ছিল চাপের সূত্র, একটু ভুলে বলে ফেলছিলাম, সরি, হচ্ছে বয়েলের সূত্র। বুঝতে পারছি? তাহলে আমি যদি এখন এখানে এই গ্রাফের উপরে যে কোনো একটা আদি আয়তন থেকে আরেকটা আয়তনে চলে যাই, তাহলে এই জায়গাটুকুর ভিতরে যেই ক্ষেত্রফল থাকবে, এ দেখো যে নীল কালার দিয়ে তোমাকে এখানটা ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার জন্য কৃতকাজ। আর আমি তো আর এরকম কার্ভের ক্ষেত্রফল মুখে মুখে করতে পারবো না, তখন আমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। এখন সেম টাইপের ঘটনা যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য করতে চাই, নামের মধ্যেই দেখো শর্ত লুকায় আছে, রুদ্ধতাপীয়। রুদ্ধ মানে ব্লক, অর্থাৎ নিব না, দিব না, তাপ শক্তি ভিতরে ঢুকতেও দিব না, বেরো হইতে দিব না, অর্থাৎ ডিকিউ সমান সমান 0। এর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে দেখো দুইটা হলুদ কালারের লাইন দেওয়া আছে, এদেরকে বলা হয় পরস্পরের একটা আরেকটার আইসোথার্ম। এই আইসোথার্ম কথা মানে কি? এই আইসোথার্ম কথার ডিরেক্টলি মিনিং হইলো এটা আসলে একটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। ধরো এইটা কোনো T1 তাপমাত্রা, এইটা T2 তাপমাত্রা, তাহলে আমি চাইলে কিন্তু আরো অনেকগুলো আইসোথার্ম এভাবে আঁকতে পারি। মনে রাখবা এই T1, T2, T3 যত তাপমাত্রা বাড়তে থাকে তত এই গ্রাফগুলো কিন্তু উপর দিকে এভাবে উঠতেই থাকে, বুঝছো? মানে ভিতরে এরিয়া আরো বাড়তে থাকে। এখন যদি আমি এরকম দুইটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের ভিতরে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফকে আঁকি, তখন দেখা যায় তুমি যে এই একটা পয়েন্ট থেকে শুরু করো, এইটা সমষ্ণ প্রক্রিয়ার মতো না গিয়ে আরো তাড়াতাড়ি নিচের দিকে নেমে যায়। দ্যাট মিনস আমি এটা বলতে পারি এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফটা পাওয়া যায়, এটা কিন্তু সমষ্ণর কম্পেয়ারে বেশি খাড়া। তুমি T1 এর সাপেক্ষে ভাবো আর T2 সাপেক্ষে ভাবো, দুইয়ের সাপেক্ষে কিন্তু ও বেশি খাড়া। তাহলে এখন কি রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা চাইলে কৃতকাজকে বের করতে পারবো না? সূত্র কিন্তু সেম ঘুরে ফিরে, যে ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেট করলেই কৃতকাজ পাওয়া যাবে। খালি প্রবলেমটা হইতেছে এই জায়গাতে যে যখন আমরা পি ডিভিডি ইন্টিগ্রেট করতে যাব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, পিভি সমান এনআরটি যে হবে না তা না, বাট প্রবলেমটা হচ্ছে তার নিজেরই কিছু সম্পর্ক আছে। পি আর ভি এর মধ্যে তার সম্পর্ক হচ্ছে পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট। এরকম তার আরো দুইটা সূত্র আছে টিভি এবং তোমার হচ্ছে টিআরপি এর মধ্যে। তো যদি আমরা এই ইন্টিগ্রেশনটা করে ফেলি, করার পরে পাওয়া যাবে এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। T1 মানে যেখান থেকে আমরা শুরু করব, আর T2 মানে হচ্ছে তারপরের তাপমাত্রা, মানে আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। তো এইভাবে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজকে বের করতে পারবো। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট, এদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। তোমাকে অন্তত পক্ষে সূত্রগুলো ভালো প্র্যাকটিস থাকতে হবে। ওকে, তো চলো আমরা সামনে আগাই। আমাকে প্রুফ করতে বলতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ঢাল সেটা সমষ্ণ প্রক্রিয়ার ঢাল থেকে গামা গুণ খাড়া। একদম বেসিক প্রুফ চাচ্ছে আমার কাছ থেকে। তাহলে আগে দেখে দিই ভাই সমষ্ণ প্রক্রিয়ার সূত্র কি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে পিভি সমান সমান কনস্ট্যান্ট, কারণ কি নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে পিভি সমান এনআরটি, এনআরটি সবই কনস্ট্যান্ট। যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি ইউভি র দিয়ে, ইউ কে বসায় রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলাম, ভি কে বসায় রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়। তাহলে ঢালকে কি দিয়ে প্রকাশ করতে পারি? ঢালকে আমরা ডিপি বাই ডিভি দিয়ে লিখতে পারি। উভয় পক্ষকে যদি আমরা ডিভি দ্বারা ভাগ করে দেই,
তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় ডিপি বাই ডিভি ইকুয়াল টু 0। যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। তাহলে এটা কি পাইলাম আমরা, এটা আমরা পাইলাম সমষ্ণ প্রক্রিয়ার জন্য ঢালের যে সূত্র সমান সমান মাইনাস পি বাই ভি। মার্কিং করে রাখি যে ডিপি বাই ডিভি ঢাল বোঝাচ্ছে কার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এখন আমরা এই সেম কাজটা করব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। ওর সূত্র কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র হচ্ছে পিভি সমান কনস্ট্যান্ট না, পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট। তো একইভাবে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি, ইউ কে রেখে ভি, ভি কে রেখে ইউ, তাহলে প্রথমে আমরা পি কে বসায় রাখলাম, ভি এর পাওয়ারটা সামনে আসলো এবং ভি এর পাওয়ারটা 1 কমে গেল। আমরা জানি ডিফারেন্স এভাবে হয়, তুমি কাকে ডিফারেন্সিয়েট করলা, তুমি ভি এর পরিবর্তনটাকে চেক করলা। এবার তাহলে আমরা ভি কে বসায় রাখবো আর আমরা পি এর পরিবর্তন করব। তাহলে পি এর কোনো পাওয়ার টাওয়ার নাই, তাহলে পি এর পরিবর্তন মানে ডিপি, আর কনস্ট্যান্টে কিচ্ছু যায় আসে না। পি এর পাওয়ার নাই বলতে পি এর পর আমি 1 এটা বুঝাইছি। যেই চেহারাটাই পাইছো, আমার এখন কি দরকার, আমার দরকার ডিপি বাই ডিভি। উভয় পক্ষকে যদি আমরা ডিভি দিয়ে ভাগ করে দেই তাহলে কি হয়, গামা থাকলো, পি থাকলো, আর এখানে ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি। কারণ কি, ভি পাওয়ার গামা -1 মানে একটা ভি ভাগ আকারে আছে, প্লাস ভি পাওয়ার গামা থাকুক আর হলো কি ডিপি বাই ডিভি, কারণ আমরা কিন্তু উভয় পক্ষকে ডিভি দ্বারা ভাগ করে দিছি, তাই আমরা এই পর্যন্ত চলে আসছি। একটা কাজ করি, এই ভি গামাটাকেও ভালো লাগতেছে না, উভয় পক্ষকে ভি গামা দ্বারা ভাগ করে দিই। তাহলে থাকলো গামার জায়গায় গামা, পি এর জায়গায় পি, আর ভি এর জায়গায় ভি, খালি এটা ভি পাওয়ার গামা, এটাকে আমরা উভয় পক্ষে ভাগ করে দিলাম। এই পর্যন্ত আসলো। এইবার যদি আমরা ফাইনালি পক্ষান্তর করি তাহলে ডিপি ওভার ডিভি সমান সমান, পক্ষান্তর করলে মাইনাস এই গামা এবং তার সাথে পি বাই ভি, এমনটা কি চলে আসার কথা না? একটা কাজ করি, এই যে মাইনাস পার্টটা আছে না, মানে মাইনাস গামা, এটাকে আমরা এই জায়গাতে বসাই দিচ্ছি। আমার লাভটা কি এখনই বুঝতে পারবা। যদি আমি মাইনাসটাকে এবার সরাই দেই তা খেয়াল করে দেখো তো, এই যে ডিপি বাই ডিভি বের করলা, এটা কোন প্রক্রিয়ার জন্য, এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। যদি এবার আমরা এই মাইনাস পি বাই ভিটাকে একত্রে চিন্তা করি, দেখো তো এই মাইনাস পি বাই ভি মানে কি আসলে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল না? তার মানে আমরা অ্যাকচুয়ালি এই লাস্ট লাইনে এসে কমন নিয়ে ডিরেক্টলি দাবি করতেই পারি যে অর্থাৎ ডিপি বাই ডিভি, আসলে ডিভি অফ পি এভাবে বলা উচিত, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমান সমান গামা তো গুণ থাকবে আর ওই পাশে হবে ডিপিডিভি অফ সমষ্ণ। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তুমি যে ঢালটাই পাবা তাকে গামা দ্বারা গুণ করার পরে যে তুমি পাবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল। সো এই প্রুফগুলো কিন্তু খুব কঠিন না, এবং ঢাকা ভার্সিটি পরীক্ষায় কিন্তু রিসেন্ট টাইমে এরকম প্রুফই আসতেছে বারবার, বা যতবার তারা পরীক্ষা দিছে ছোট্টখাট্ট 2-3 লাইন এরকম প্রুফ বা দুইটা কন্ডিশনকে ম্যাচ করলে হয়ে যায়। একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই এগুলো পারা যাবে। ঠিক আছে, সোজা সামনে এগোনো যাক। 1 মোলের কোন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াসে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন দ্বিগুণ হয়। তো এই ব্যাপারটাকে আমরা এভাবে বলতে পারি যে ধরলাম এখানে আমাদের আয়তনটা আছে V1, এখান থেকে আমি নতুন একটা আয়তনে যাব যেন সে আয়তনটা কত হয়, দ্বিগুণ হয়ে যায়। এবং এটা আমরা কোন প্রক্রিয়া যাব, আমাকে বলতেছে তুমি এটা সমষ্ণ প্রক্রিয়াতে করবা। তাহলে ভাই সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হবে না, 27 ডিগ্রি সেলসিয়াসে সেম থাকবে। আচ্ছা, এরপর কি বলছে, তারপরে রুদ্ধতাপ প্রক্রিয়ায় একে আবারও আগের আয়তনে ফিরিয়ে আনা হবে। এটা কেমন কথা? স্যার বলছে তাই তাই করতে হবে। তাই 2v1 থেকে আবারও ঘুরায় আমরা আগের এই জায়গাতে ব্যাক আনবো, কিন্তু এইবার আমার প্রসেসটা আর সমষ্ণ হবে না, এখন এটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন বলতেছে তাহলে আমাকে বলতো মোট কাজের পরিমাণ কত, আর এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা 1.4, মানে দ্বিপারমাণবিক গ্যাসকে ইউজ করছে। থিম বুঝছি, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেমটা হইতেছে এই জায়গায় যে ভাই তুমি আগে যাবা সমষ্ণ প্রক্রিয়ায়, তারপরে তুমি আসবা আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে একটা ঘটনা তুমি যদি
দুইবার দুই ভাবে ঘটাও, তোমার তো কৃতকাজ অবশ্যই সেম হবে না। কিন্তু একটা ব্যাপার তোমার মাথায় চিন্তা করা উচিত, সেটা হইলো যখন তুমি সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনটাকে বৃদ্ধি করছো V1 থেকে 2V1, তখন আমাদের কৃতকাজটা তো অবশ্যই পজিটিভ হওয়া উচিত। আর যখন আয়তনকে সংকোচন করে ফেলতেছো তখন আমার কৃতকাজটা তো নেগেটিভ হওয়া উচিত। যেই প্রক্রিয়াতে করো সেটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? তাহলে আসলে এখন আমরা পার্ট বাই পার্ট সলভ করি। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজকে আমরা W1 নামকরণ করলাম। তাহলে W1 সমান সমান nRT ln V2 বাই V1। n কত? 1 মোল, লিখবই না। আর এর মান লেখার দরকার নাই। টি মানে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন করলে কত হচ্ছে? 300 কেলভিন। এবার হচ্ছে লন V2 বাই V1। তো দেখতো ভাই নতুন আয়তনটা কত? আদি আয়তনের দ্বিগুণ। তাহলে 2V1 আর V1 কাটলে কত হয়? লন 2। তোমার যদি খুব শখ উঠে তুমি লন 2-র পরিবর্তে লিখতে পারো 0.693। এই যে লন 2 এর পরিবর্তে 0.693, কিন্তু আমি বলবো কি লাভ নাই, কারণ আমি যতই গুণ ভাগ করি এটা কোনো আমাকে ভালো মান তো দিচ্ছে না। আমি অ্যাপ্রক্সিমেটলি করার চেষ্টা করতে পারি, বাট তাতে কোনো লাভ হবে না আসলে, কারণ প্রত্যেকটা মানে এখানে যথেষ্ট খারাপ। তাইলে আমরা এটাকে গ্যাঞ্জাম না পাকাই 300 আর লন 2 এভাবে আমরা রেখে দিই, আর কোনো ঝামেলা করার দরকার নাই। এখন আমরা যাই দ্বিতীয় ক্ষেত্রে, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র হচ্ছে n আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তুমি দেখে বলতে পারো ভাই এ তো মারা খেয়ে গেলাম, n আর চিনছি, গামাও চিনছি, বাট T1 কই আর T2 কই? এ তো দুইটা তাপমাত্রা। কিন্তু আমাকে তো প্রশ্নে বলছিল যে প্রথম তাপমাত্রা 27, T2 কই? T2 তো নাই। তো তোমাকে এটা করতে হইলে আগে T2 বের করতে হবে। একটা কাজ করি, একটা মানটা বসাই নেই। মোল তো কত? 1, n মানে 1, আর কে হাত দিবই না। গামা মানে কত? 1.4, 1.4 থেকে 1 বাদ দিলে হয় 0.4। তাহলে আর ডিভাইডেড বাই 0.4। আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে বেসিক্যালি 300 কেলভিন এই পর্যন্ত আছে, বাট T2 বের করা দরকার। তাহলে আসো আমরা অ্যাটেম্পট নেই, T2 বের করব। তাহলে একটা কাজ করি, আমাদের এই কেসে যে খুব ভালো করে চিন্তা করি যে আগে T1টা কই ছিল? এখানে তো প্যাঁচটা খাবা। তুমি কিন্তু T1টা এই জায়গাতে ছিল, মানে রুদ্ধতাপ প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তার জন্য তাপমাত্রা এই জায়গাতে T1 মানে 300 কেলভিন। এই আয়তন থেকে সে ব্যাক করে পিছন পাশে আসছে, তখন তার তাপমাত্রা T2 সেটা কত সেটা আমরা জানতে চাই। আমরা নিঃসন্দেহে জানি যে সূত্র হচ্ছে টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এখন এখানে মানগুলো বসাইতে চাই, লজিক্যালি ভাবো, এই 2V1 মানে কি? পরবর্তী আয়তন। তাহলে T1 V2 গামা মাইনাস 1 সমান সমান T2 V1 গামা মাইনাস 1। মানে আমি চিত্রটাকে নিজের মতো করে সাজাই দিচ্ছি। তাহলে আমি যদি T2টাকে বের করতে চাই, একবার ভাবো তো কি করতে হবে? এটাকে বের করতে হলে T1 যে আদি তাপমাত্রা, আদি বলতে কিন্তু যেখান থেকে শুরু করলাম, মানে 300 কেলভিন এটা। তাই T1 এর সাথে কাকে গুণ করা? দেখো ভাই V2। V2 বলতে ওই মোমেন্টের যে আয়তন 2V1 এইটা, তাই না? আর তোমার এই পাশে কি আছে? শুধু V1, মানে V1। তাহলে V1 আর 2V1 কাটাকাটি করলে V1 V1 বাদ, থাকলো হয় 2। তাই 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তার মানে আমাদের এখানে বলতে পারতেছি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরের যে তাপমাত্রা সেটা হবে 300 ইন্টু 2 টু দি পাওয়ার 0.4 এত কেলভিন। বাট একই কথা, কি লাভ হইল? সেই W1 এর মতো ফাইসেই গেলাম যে আমি আর মানটা বের করতে পারতেছি না। অ্যাকচুয়ালি এই ম্যাথটা দেওয়া হয়েছে এই জন্যই যে আমরা পারি ঠিকই, কিন্তু সলভ করতে গেলে আটকায় যাব। জাস্ট আমি এখানে ওয়ে তোমাকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এখানে খুব সুন্দর সুন্দর মান দেওয়ার প্রবাবিলিটি অনেক কম। স্যার যে কাজটা করতে পারে, তোমাকে 2 টু দি পাওয়ার 0.4 মানে কত এইটা প্রশ্নে চাইলে স্যার দিয়ে রাখতে পারে, ঠিক আছে? তো যদি বসাই, আমি আবার তো ক্যালকুলেটর করে তোমাকে বলতেছি। তাহলে মানটা আসে 395.85 এত কেলভিন। তাহলে এইটা যে বসবে ওই জায়গাতে, তাই 300 সাথে 3
95.85 এটা এসে বসলো। এখন তুমি একবার নিজেই চিন্তা করো তো, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা বিয়োগটা করব মানটা কি নেগেটিভ আসবে না? তাহলে আমরা যে অঙ্ক করার আগেই বুঝে গেছিলাম যে এই প্রসেসটা করলে আমার রুদ্ধতাপীয় কাজটা নেগেটিভ হবে, সেটা কিন্তু অঙ্কেও ঠিক তাই জাস্টিফাই করতেছে। তাহলে এখান থেকে 300 কে বাদ দেই, 300 মাইনাস 395.85 এবং যে ভাগ দিয়ে দিই 0.4 এটাকে দিয়ে, তাহলে এই মানটা আসতেছে আর কে বাদ দিয়ে -239.625 আর, মানে আমি আর এর মানটাকে এখনো গুণ করিই নেই। তো এখন ফাইনালি আমরা W1 আর W2 দুইটাই কিন্তু বের করে ফেলছি, একটা প্লাস একটা মাইনাস। প্রশ্নে কি ছিল? মোট কৃত কাজের পরিমাণ। মোট কৃত কাজ কিভাবে বের করতে হবে? তুমি যা কিছু করছো সবগুলোকে যোগ করবা না, যোগ করবা কথা মানে প্লাস হইলে প্লাস করব, মাইনাস হইলে মাইনাস করব, ঠিক আছে? তাহলে ফাইনালি পাচ্ছি 300 ইন্টু লন 2 যাই আসছে, প্লাস একটাকে যাকে বের করছিলাম সেটা মাল্টিপ্লাইড বাই 8.31 গুণ করলাম, তখন মানটা পাওয়া গেল ঋণাত্মক -263.4 এত জুল। তাহলে দুইটা প্রসেস মিলে আলটিমেটলি আমার কৃতকাজের মানটা পাওয়া গেল ঋণাত্মক। এখন সমস্যা কি, এই অঙ্কগুলো করতে গেলে যে আমাদের ইস্যুটা হয়ে দাঁড়ায় মানগুলো কি করে সলভ করব। সবকিছু সলভ করা যায় না, এই কথা আমি তোমাকে আগেও বলছিলাম, ঠিক আছে? সো মেইন ঘটনাটা হইতেছে অঙ্ক করব কিভাবে, স্টেপ গুলা কি বা কোন মানগুলো বসে, তুমি এই জায়গাতে ফোকাস করো। স্যার তোমাকে অঙ্ক দিলেও মানটা তিনি বুঝে শুনে দিবেন, তোমার ওটা ভয় পাওয়ার দরকার নেই, তুমি খালি অঙ্ক কিভাবে করে সেটা বুঝো, তাইলেই চলবে, ঠিক আছে? সামনে গিয়ে আমরা এখন দেখো এতক্ষণ যা কিছু পড়াইছি এই চারটা প্রসেসের ক্ষেত্রে ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ সবগুলো এখানে সামারি করে দেওয়া আছে। কখন কোনটা জিরো হয়, কখনকার সূত্র কি হয়, সব একবার সামারি করা, কারণ এর আগে প্রচুর লেখালেখি করছি, কনফিউজ হয়ে যাইতেই পারো, ঠিক আছে? সুন্দর করে থাকলো। এখন চলো আমরা সামনে আগাই, কিছু এমসিকিউ সলভ করা যাক। জিএসটি 22-23 এখানে বলতেছে সমষ্ণ প্রক্রিয়াতে তুমি কি করবা, 3 গুণ আয়তনে প্রসারণ। তাহলে চূড়ান্ত চাপ কত হবে? ভাই সমস্ত প্রক্রিয়ার সূত্র কি? পি সমানুপাতিক 1/v, একটা বাড়লে একটা কমে। তুমি যদি আয়তনকে 3 গুণ করে দাও তাইলে ভাই চাপের তোমার কি হবে? আয়তন যদি বেড়ে যায় তাহলে কি চাপ কমে যাবে না? চাপে কত কমবে? 3 ভাগ হয়ে যাবে। আগে তুমি ছিলা 6, এখন তুমি তাহলে হবা 6/3। তাই তোমার 6 কে ভাগ করলে কত হয়? 2। 2 × 10⁵ বুঝতে পারছো? মানে আয়তনকে 3 গুণ যদি করে দাও তাহলে চাপকে 3 ভাগ করতে হবে, উল্টা। সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ যদি কিউ হয় তাহলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত? সমায়তন প্রক্রিয়ার জন্য আমরা জানি ডি কিউ মানেই হচ্ছে ডিইউ, তাহলে ও যেই পরিমাণ তাপ নিছে এটা প্লাস কিউ, তাহলে যেই পরিমাণ শক্তি বাড়ছে প্লাস কিউ, এখানে তো মাইনাস করা কিছুই নাই, তাহলে অ্যান্সার হবে আমাদের প্লাস কিউ। ওকে, রুদ্ধতাপ পরিবর্তনে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোনটা সবচেয়ে বেশি সঠিক? আচ্ছা, আয়তন এবং বলছে তাপমাত্রা, পিভি গামা সমান ধ্রুবক, ঠিক আছে, টিভি গামা সমান ধ্রুবক, এটাও ঠিক আছে। মজার বিষয় কি, পিভি সমান আরটি, এটাও ঠিক আছে। কিভাবে? আদর্শ গ্যাস টানে ভাই সবই ঠিক আছে, একটাও ভুল না। একটা গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এটা কোনটা? আসলে এই কোশ্চেনটা গেঞ্জাইমা, অনেক ভাই চিন্তা করা যায়, বাট সবচেয়ে সেফ অ্যান্সার হচ্ছে ধ্রুব আয়তন ধরে নাও, মানে আয়তনটা আমার কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে? একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, তাহলে নিচের কোনটা ঘটবে? আবার চিন্তা করো, এই আদর্শ গ্যাসটা তাপ অন্তরকের আবরণযুক্ত মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সেটা প্রসারিত হইতেছে। তাই জানি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মানটা কিন্তু 0, তাহলে যেই পরিমাণ কৃতকাজী হবে সেটা অভ্যন্তরীণ শক্তির হ্রাসের মাধ্যমে ঘটবে। অভ্যন্তরীণ শক্তির যদি হ্রাস ঘটে তার মানে তাপমাত্রা লস হবে। সিম্পলি বলতে পারো রাত্রেবেলা তুমি খাবার খেয়ে সারাদিন কোনো খাবার খাবেই নেই, বাট কাজ করেই যাচ্ছ, তোমার বডি কি আর গরম হবে? তোমার বডি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, এটা হচ্ছে মনে রাখতে পারো। সমস্ত প্রক্রিয়ায় 1 গ্রাম মোল, সো বেসিক্যালি n = 1, কোন গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াসের আয়তন
দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়, এই ক্ষেত্রে মোট কৃত কাজ কত? তা ডাব্লিউ সমান সমান আমরা অঙ্ক করতে পারি, ডাব্লিউ সমান সমান এন আর টি লন ভি2 বাই ভি1। এন কত? 1 মোল। আর এর মান তো মুখস্থ 8.314। এখন তাপমাত্রা কত? 127। তাই ভাই যদি যোগ করে দাও 273, তাহলে কত হয়? 400। তাই আমার টি এর মান হচ্ছে 400 কেলভিন। আর লন কি বসে? আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত, তাহলে লন 2। এরকম মান দেখলে এমনি মাথায় বাড়ি মারতে মন চায় যেগুলো কি দিছে, কিন্তু হ্যাঁ এটাকে চাইতে চেষ্টা করতে পারো। কিভাবে? অ্যাপ্রক্সিমেটলি ভাই, আর মানে কি 8.314 না, তুমি খালি 8 লেখো, এখানে 400 জায়গায় থাকুক সমস্যা নাই। আর লন 2 মানে কি 0.693 না, তুমি এখানে 0.7 লেখো। এখন ভাই কি গুণ করতে পারবো না আমরা? 4, 8 এবং 7, এইটাকে তো গুণ করার একটা অ্যাটেম্প্ট নেওয়া যাইতেই পারে। কিভাবে? ধর 4 এবং 7 গুণ করলে কত হয়? 28। 28 এবং 8 কে গুণ করতে হবে, কিছু না পারলেও অন্তত একটু তো পারি। 28 আর 8 কে গুণ করব, দেখ কত হয়? 8 8 এ 64, 4 হাতে থাকলো 6, 8 2 16, 17 হচ্ছে 22, 2 to 4 এরকমটা মান আসতেছে না? এখন দেখতো আমার তো অ্যান্সারটা আমি অ্যাপ্রক্সিমেটলি করছি, আগেই বলতেছি। তো 2 to 4 এর আশেপাশে কি আছে? এটা আশেপাশে তোমার আছে 239, ক্যালোরিও আছে, জুলও আছে। আমি কমন সেন্সে আমারে কও, এটা কি এসআই নেমে করছো না? তাহলে উত্তরটা এখানে আমাদের এখানে 239 জুল আসবে। তাও একবার আমরা নিজে চেক করে নেই। 127 প্লাস 273 সমান 400 কেলভিন। ঠিক আছে, তাহলে 400 সাথে 8.314 এবং তার সাথে লন 2। হ্যাঁ, যদি আমরা গুণটা করে দেই 400 লন 2, তাহলে এখানে এটা ভয়াবহ মান আসতেছে 400 কেলভিন লন 2 আছে 400 কেলভিন। এটা গুণ করে মানে 230 আসতেছে, বাট একটু বড় মান আসতেছে। এটা সামহাও হয়তো এখানে দেয়া নাই। এটা কোথাকার? চট্টগ্রাম ইউনিভার্সিটি। একটু উল্টাপাল্টা করে বসছে। একটা কাজ করি, আমরা এটাকে একবার ক্যালোরিতে কনভার্ট করা ট্রাই করে দেখি কি আসে। যে ক্যালোরিতে কনভার্ট করি আর কি, জুল থেকে ক্যালোরি কিভাবে আসবে? 4.2 দ্বারা ভাগ দিতে হবে। এইবার ভাগ করলে পাওয়া যায় 549। না, মানটা একটু ঘাপলা আছে, আমি লিখে লিখে বলি। সন্দেহ ছিল যে মানটা মিলতেছে না কেন, দেখো ক্লিয়ার করে দিই। সেটা হলো, যদি আমরা এই মানটাকে অ্যাকচুয়ালি ঠিক মতো গুণ করি, আমাদের যে মানটা আসছিল আমরা কিন্তু দশমিক ছাড়া করছিলাম, তার মানে আমাদের এটা অ্যাকচুয়াল মান আসে 2305.13 এত জুল এককে। যদি এখন আমরা এটাকে ক্যালোরিতে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? 2305.13 একে ভাগ দিতে হবে 4.2 দিয়ে, তখন কনভার্ট হবে ক্যালোরিতে। আর তখন যেটা মানটা পাওয়া যায় 548.84, তাহলে অ্যান্সারটা 549 জুল। তাহলে দেখো এবার কিন্তু সারা চালাকি করছিল, আমরা যে অ্যাপ্রক্সিমেটলি করি তাই কিন্তু মান মিলতেছে না। এই মানটা দেখেই সন্দেহ হয়েছিল যে মানটা তো কেমন বেশি কম বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক ভাই, এগুলা পরীক্ষায় একটু কেয়ারফুলি অ্যাপ্রোচ করো, তাহলেই ভালো হয়। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করে। ধ্রুব তাপমাত্রা মানে সমষ্ণ প্রক্রিয়া। আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? আয়তন যা হবে ওর তা হবে। তুমি আয়তনকে অর্ধেক করছো, তাহলে তোমার চাপ হয়ে যাবে দ্বিগুণ, কারণ এদের গুণফলটা পিভি সমান সমান কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ এ কথা কি? এক বায়ুমণ্ডলীয় চাপ, দ্বিগুণ করে দাও, তাহলে 101 325 কে ডাবল করলে হয় 2.02 10 টু দি পাওয়ার 5, মানে 10 পাওয়ার 5 কে দ্বিগুণ করে দিছি আর কি। এই সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটা স্থির থাকে সেটা কোনটা? চাপ? অবশ্যই না। অন্তঃস্থ শক্তি, আয়তন, এন্ট্রপি। আয়তনও চেঞ্জ হয়, এন্ট্রপিও চেঞ্জ হয়। এখন তুমি যেহেতু চাচ্ছ স্থির থাকবা তাপমাত্রা, তাপমাত্রাকে স্থির রাখলে অন্তঃস্থ শক্তিকেও স্থির রাখতে হবে, এটা বাড়বেও না এটা কমবেও না। এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার বি। রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য কোনটা? এটি একটি দ্রুত প্রক্রিয়া। ঠিক আছে, এই পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে না, এটা ভুল, এটা হইতে পারে না, তাপমাত্রা চেঞ্জ হয়। এই পরিবর্তনে পাত্রটি তাপ কুপরিবাহী হওয়া দরকার, অবশ্যই তাপ দিবও না তাপ নিবও না। তাহলে অ্যান্সার হবে আমাদের 1 এবং 3, মানে আবরণযুক্ত পাত্র হতে হবে। অ্যান্সার হবে 1 এবং 3। তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে কিন্তু চাপ এবং আয়তন পরিবর্তিত হয়? মোট তাপের পরিমাণ স্থির থাকে এই কথার মানে হচ্ছে তুমি কিউ কে বদলাইতে পারবা না, ডিকিউ 0। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সব বাংলার প্যাচের ভাই। লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। এই যে এক্স, এই জায়গাটা প্রাথমিক অবস্থাকে দেখানো হচ্ছে।
লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে নির্দেশ করে? যদি গ্যাসের কোনো কাজ নাই হয় তার মানে কি ডিডব্লিউ সমান সমান 0, অর্থাৎ এটা সম আয়তন প্রক্রিয়াকে ইন্ডিকেট করে। কাজ না হওয়া মানে সম আয়তন প্রক্রিয়া। যে ভি, এই জায়গাটা খেয়াল করো তো ভাই, এই রেখাটা, এর কিন্তু কোনো আমি আয়তন দেখতে পারতেছি না, মানে অন্তত ভি এর সাথে কোনো ক্ষেত্রফল দেখা যাচ্ছে না। তাহলে অ্যান্সারটা হবে এক্স বি, অ্যান্সার বি। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময়, বলেই দিছি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, 100 কাজ সম্পাদিত হয়, ওই ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? মনে রাখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাই কাজ হয় সেটা কিন্তু অভ্যন্তরীণ শক্তির ক্ষয় দ্বারাই হয়। তো তুমি যদি 100 জুল কাজ করো তাহলে অন্তঃস্থ শক্তি কমে গেছে, কত? 100 জুল কমে গেছে। আর কমে যাওয়াকে মাইনাস দিয়ে লিখতে হয়, তাই উত্তরটা হবে -100, +100 কিন্তু হচ্ছে না। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি টায়ারকে পাম্প করতে তার চাপ 2 মণ্ডলীয় চাপের হওয়ার সাথে সাথে সেটা ফাইটে যায়। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত বের করো। একবার চিন্তা করো, যখনই টায়ার ফাটে এটা কি হঠাৎ ঘটে না? যখনই কোনো ঘটনা হঠাৎ ঘটে বিনা কোনো ওয়ার্নিং এ, তখন সেটাকে আমরা বলতে পারি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। কোনো ঘটনা হঠাৎ ঘটলে হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এখন দেখো, তোমার টায়ারটার ভিতরের আগের যে চাপ ছিল শুরুতে, সেই চাপটা ছিল 2 atm, 2 বায়ুমণ্ডলের চাপের সমান। যখন ফেটে যাবে তখন তো বায়ুমণ্ডলে উন্মুক্ত হয়ে গেল, তার মানে তখন আমাদের নরমাল চাপ হয়ে গেল বায়ুমণ্ডলের চাপের সমান। শুরুতে যে তাপমাত্রা এটা ছিল আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস বা 273 যোগ করে 300 কেলভিন। এখন জানতে চাচ্ছ ফেটে যাওয়ার পরে তাপমাত্রা কত হবে বা T2টা কত হবে। তাই টি আর পি এর মধ্যে সূত্র কি ছিল? তাই এটা হচ্ছে টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাই T1 P1 সমান সমান T2 P2, 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। তো এখন তুমি বুঝতেই পারতেছো যে আসলে এই মানটা বের করতে গেলে অবস্থা খারাপ আছে। T2 যখন বের করব, T1টা তো আমাদের 300 ইন্টু আগে ছিল কত? আগে তোমার চাপ ছিল 2, এখন হয়ে গেছে 1, হোল টু দি পাওয়ার গামার মান তো 1.4, তাহলে 1 থেকে বাদ দিলে 0.4 ডিভাইড বাই 1.4। এটা কোনোভাবে তুমি মুখে মুখে করতে পারবা না, ইম্পসিবল। এবং তুমি সালটা দেখো কত, 13-14, তখন কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো তখনকার কথা আলাদা। এখন আমরা কি করব, এটা 2 টু দি পাওয়ার বসাই দিব -0.4 ডিভাইডেড বাই 1.4। ঠিক আছে, এটা করলে মোটামুটি আসে 246.1, কিন্তু কিসে আসছে? এটা কিন্তু আমাদের কেলভিনে আসছে, 246.1 এত কেলভিন। এখন এখানে আমরা 273 কে বাদ দিয়ে দেই, তাহলে মানটা আসতেছে -26.9। আনফরচুনেটলি এখানে কিন্তু আমার উত্তরটা দেয়া নাই। তো অনেক সময় এমন হয় যে পরীক্ষা দেখা যায় অ্যান্সার থাকে না, ওইটাকে নিয়ে বদল হওয়ার কিছু নাই, ভুল থাকতেই পারে, গায়ে লাগাবো না, থাকুক, আমরা অঙ্ক বুঝতে পারলে তো হয়েছে মেইন কথা, তাই না? তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্তই রাখতে পারি। তো মোটামুটি বুঝতে পারছো যে এখানে অঙ্কগুলো কিন্তু ইজি, বাট মেইন সমস্যা হচ্ছে পাওয়ারটাকে নিয়ে। এই গামাটাকে তোমাকে যদি সলভ করতে বলা হয় মুখে মুখে, এটা আসলে সম্ভব না, মানে 0.4 কে অন্তত বের করা তো পসিবল না। গেস করা অ্যাটেম্প্ট নিতে পারো, কিন্তু পরীক্ষা কোশ্চেন এরকম ভাবে স্যার দিবেন না, এটা হচ্ছে মেইন কথা। ওকে, তো আমাদের ক্লাস মোটামুটি এই জায়গা পর্যন্ত ছিল। এখন তোমার বাসা ভালো করে প্র্যাকটিস করো, হোপফুলি আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, বিদায়।